দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, চলো। আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি অটো ক্যাটালিসিস এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর এমনিতে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথমে অটো ক্যাটালিসিস পার্টটা আছে, একদম আবার শেষে ক্যাটালিস্ট বলে একটা পার্ট আবার জোড়া আছে। তার মানে ক্যাটালিস্ট এবং সেখান থেকে অটো ক্যাটালিসিস এইটাকে নিয়ে একটু আলোচনা করতে হবে। আর তোমাদের রাংরাজমণিতে যেটা আছে অটো ক্যাটালিসিসটাই একদম সরাসরি আছে। ক্যাটালিস্ট বা ক্যাটালিসিস সম্বন্ধে অত কিছু বলা নেই। এবার অটো ক্যাটালিসিস সম্বন্ধে কথাবার্তা বলতে গেলে ক্যাটালিসিস নিয়ে একটু কথাবার্তা তোমাকে বলে ফেলতেই হবে আর কি। কারণ আমরা প্রথমে এই ক্যাটালিস্ট, হ্যাঁ, এবং ক্যাটালিসিস এইটা নিয়ে দু চারটে কথাবার্তা প্রথমে একটুখানি বলে নেব। ঠিক আছে? ক্যাটালিস্ট এন্ড ক্যাটালিসিস সম্বন্ধে একটু কথাবার্তা প্রথমে আমরা বলে নিই। আচ্ছা, ক্যাটালিস্ট বা ক্যাটালিসিস এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে আমার মনে হয় স্কুল কেমিস্ট্রি থেকেই পড়ে আসছো। কি বলা হচ্ছে? দেয়ার আর সাম foreign substances whose addition increases the rate of reaction enormously, and it is regenerated without changing its amount and chemical properties. মানে ধরো একটা কেমিক্যাল রিয়াকশন হয়তো এমনি ঘটতো, কিন্তু রিয়াকশনের রেটটা হচ্ছে খুব স্লো হতো। এবার তুমি বাইরে থেকে কোনো একটা সাবস্টেন্স অ্যাড করছো, সে রিয়াকশনে টেক পার্ট করলো, করে রিয়াকশনের রেটটাকে এনার্মাসলি বাড়িয়ে দিল, কিন্তু রিয়াকশনের শেষে সে আবার রিজেনারেটেড হয়ে গেল, আবার তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো সেই যে স্পিসিস গুলো, এই স্পিসিস গুলোকে বলা হবে ক্যাটালিস্ট, এবং এই ফেনোমেননটাকে বলা হবে তোমার ক্যাটালিসিস। ঠিক আছে? তো দেয়ার আর সাম ফরেন সাবস্টেন্স whose addition increases the rate of reaction enormously, and it is regenerated without changing its amount and chemical properties. These substances are called catalysts, and this phenomenon is called catalysis. ঠিক আছে? তোমরা ধরো অ্যাজ ফর এক্সাম্পল ধরো এস্টার হাইড্রোলিসিস করতে, যেটা ল্যাবরেটরিতে স্কুল মানে আন্ডার গ্রাজুয়েটে প্র্যাকটিক্যাল করার সময় তোমরা করেছো। হয়তো কোনো একটা এস্টার নিয়েছো, মিথাইল অ্যাসিটেট বা ইথাইল অ্যাসিটেট তুমি নিয়েছো, সে জলের সঙ্গে রিয়াকশন করবে, করে তোমার তৈরি করবে একটা অ্যাসিড, তৈরি করবে একটা অ্যালকোহল তৈরি করবে। আর এমনিতে যদি জলের সঙ্গে ওটাকে তুমি মিশিয়ে দাও, তাহলে দেখবে যে রিয়াকশনের রেটটা হচ্ছে ভীষণ ভীষণ স্লো, মানে খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্টের চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু ওখানে যদি তুমি ধরো এইটা 1 নর্মাল বা 0.5 নর্মাল HCl অ্যাড করলে, যেখানে HClটা বা H+টা ক্যাটালিস্টের রোল প্লে করছে, তখন তুমি দেখতে পাবে রিয়াকশন রেটটা হচ্ছে অনেকটাই বেড়ে গেছে। তাহলে এই যে বাইরে থেকে যে H+টাকে অ্যাড করা হলো, সে বেসিক্যালি ক্যাটালিস্টের রোল প্লে করলো। আর একই সিচুয়েশন হয় যদি তুমি বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিস করো বা স্যাপনিফিকেশন যেটাকে বলে, সেটাও তোমাকে কন্ডাক্টোমেট্রিক্যালি স্যাপনিফিকেশন তোমাকে স্টাডি করতে হয় বিএসসি প্র্যাকটিক্যালে, যেখানে ওই এস্টার হাইড্রোলিসিস রিঅ্যাকশনটা তুমি কনসিডার করছো, ওখানে NaOH এর প্রেজেন্সে, সেখানেও দেখবে যে ওইচ মাইনাস রিঅ্যাকশনের রেটটাকে হচ্ছে ক্যাটালাইজ করছে। তাহলে আবার ধরো কোনো একটা হাইড্রোজিনেশন রিঅ্যাকশন তুমি কনসিডার করছো, হ্যাঁ, একটা অ্যালকিন আছে, সে হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যালকেন তৈরি করছে, রিঅ্যাকশনের রেটটা এমনিতে খুব স্লো। কিন্তু যদি তুমি প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল এই ধরনের ক্যাটালিস্টকে ব্যবহার করো, তাহলে দেখবে রিঅ্যাকশনের রেটটা হচ্ছে ভীষণ কুইকলি হচ্ছে। আর বায়োলজিক্যাল রিঅ্যাকশনে এনজাইম অ্যাজ এ ক্যাটালিস্টের রোল প্লে করে, এবং সেখানে এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশন তো প্রচুর তুমি দেখেছো, যেখানে তোমার ওই মানে এনজাইমটা আছে বলে রিঅ্যাকশনের রেটটা হচ্ছে তোমার ভীষণ 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 ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, দেখো তোমার তোমার ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্ট আমি প্রপার্টি গুলো যদি দেখি, তাহলে ক্যাটালিস্টের একটা মূল ব্যাপার, বা আমি জাস্ট একটা জিনিস একটুখানি এই যে একটুখানি করে নিই। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি ওই আগের এগুলোকে একটু ব্যবহার করি আর কি, তাতে সুবিধা হবে। যেখানে প্রয়োজন হবে আমি লিখবো, আর যেগুলো ইনফরমেটিভ টাইপের সেগুলো জাস্ট একটু লিখে নেওয়া হবে। আচ্ছা, দেখো ক্যাটালিস্টের যে বিভিন্ন প্রপার্টিস গুলো দেখো, তার মধ্যে মেজর ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন। ক্যাটালিস্ট কিন্তু রিয়াকশনের রেটটাকে বাড়ায়। এবারে এইখানে একটু বোঝার চেষ্টা করতে হবে ক্যাটালিস্ট রিয়াকশনের রেটটা অ্যাকচুয়ালি কেমন করে বাড়ায়। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, in presence of catalyst, reactions proceed via an alternative pathway having lower energy of activation. তাহলে এইটা আমি পরের পাতায় ছবিতে দেখাচ্ছি, যে
ক্যাটালিস্টের প্রেজেন্সে রিঅ্যাকশনটা একটা অল্টারনেটিভ পাথ ফলো করছে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। আর্নিয়াস ইকুয়েশন থেকে কি হয়, রেট কনস্ট্যান্ট কেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি। পরিষ্কার দেখো যদি অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায় তাহলে রিঅ্যাকশন রেটটা হচ্ছে বেড়ে যাবে। মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, এই যে ব্ল্যাক যে লাইনটা সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, রিঅ্যাকশন থেকে প্রোডাক্টে যাচ্ছে, এদিকে তোমার রিঅ্যাকট্যান্ট ছিল, এখানে তোমার প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্টের প্রোডাক্টে যাচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট এটা। আর তার নিচে যে ব্লু যেটা, সরি গ্রিন যেটা, সেটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে দেখো, অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেছে, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশন কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি একটা এনার্জি প্লট করছো, হ্যাঁ এইটা। তাহলে দেখো যে আগে যে অ্যাক্টিভেশন এনার্জিটা ছিল একদম এইখান থেকে এতখানি, এতখানি তোমার অ্যাক্টিভেশন এনার্জি ছিল, এখন অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এইটুকু, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি দেখো এইখান থেকে এতখানি পরিমাণ তোমার কমে গেছে, ঠিক আছে এইটা। তাহলে এবারে যেটা দাঁড়াচ্ছে যে ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন তাকে আমি বলেছি, তাহলে ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন, মানে আরহেনিয়াস ইকুয়েশন এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা তুমি নর্মালি বুঝতে পারছো যে রিঅ্যাকশন প্রোডাক্টে যেতে গেলে একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করে যেতে হয়, অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা কমে গেলে করেকশনের রিঅ্যাকশনের রেটটা বেড়ে যাবে। তাহলে ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন উইথ decreasing activation energy rate of the reaction as well as rate constant or specific rate হচ্ছে সরি ইনক্রিজ, ইনক্রিজ করছে, হ্যাঁ। আরহেনিয়াস ইকুয়েশন উইথ ডিক্রিজ ইন অ্যাক্টিভেশন এনার্জি রেট অফ দ্য রিঅ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ রেট কনস্ট্যান্ট ইনক্রিজ করছে, ঠিক আছে। আচ্ছা, আর এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে রিঅ্যাকশনের রেটটা কেন বাড়ছে বা রেট কনস্ট্যান্টটা কেন বাড়ছে তুমি বুঝে গেলে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কিন্তু কিছু পাল্টায় না, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, হ্যাঁ, এইটা রিমেইনস আনএফেক্টেড ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, মানে ক্যাটালিস্টের প্রেজেন্সে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে এইটা এবারে বুঝতে হবে যে ইকুইলিব্রিয়াম মানে রেটটা বাড়ছে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের চেঞ্জটা হচ্ছে না কেন। আসলে খুব কোয়ালিটেটিভলি বললে জিনিসটা এরকম দাঁড়ায় যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিঅ্যাকশনের রেটই বাড়ছে। তুমি যদি এই ছবিতে দেখো, দেখো এই অ্যাক্টিভেশন এনার্জি যখন কমলো তখন ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটও বাড়ছে আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটও বাড়ছে, মানে মানে আসলে ট্রানজিশন স্টেজটা স্টেবল হচ্ছে। সেইখানে অ্যাক্টিভেশন মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন বেরিয়ারটাও কমলো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন বেরিয়ারটাও কমলো। তার মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিঅ্যাকশনের জন্যই রেটটা বেড়ে গেছে বা রেট কনস্ট্যান্টটা বেড়ে গেছে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট গুলো রেশিও, এই রেশিওটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আচ্ছা, সেটা তুমি এইরকম ভাবে দেখাতে পারো, দেখো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা k1 বাই k-1, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য কিন্তু px1 এর ফ্যাক্টর a1 হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এখানে a-1, ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য অ্যাক্টিভেশন ই ড্যাগার, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য ই ড্যাগার, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য এটা ই ড্যাগার -1 লিখছো। তাহলে কি হচ্ছে সেটা দেখো, k1 বাই k-1 হচ্ছে a1 ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি বাই a-1 ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার -1 বাই আরটি, মানে এখানে মাইনাস গুলো রিপ্রেজেন্ট করছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য। তাহলে এটা কি হচ্ছে e1 বাই a-1 কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার মাইনাস ই ড্যাগার -1 বাই আরটি। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। আচ্ছা, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যদি কে ইকুইলিব্রিয়াম প্রাইম তুমি লেখো তাহলে সেটা কত হবে k1 প্রাইম বাই k-1 প্রাইম। এবার অ্যাক্টিভেশন এনার্জি গুলো পাল্টালো বলে প্রথমটা হলো a1 ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার প্রাইম বাই আরটি, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য a-1 ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার প্রাইম -1 বাই আরটি। আমি ধরে নিচ্ছি পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর গুলো ক্যাটালিস্টের প্রেজেন্সে পাল্টাচ্ছে না। তো সেটা কত হলো a1 বাই a-1 ই টু দি পাওয়ার, দেখো এই যে এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ই ড্যাগার প্রাইম মাইনাস ই ড্যাগার -1 প্রাইম বাই আরটি। আচ্ছা, এবারে দেখো যেটা তুমি এইখান থেকে বুঝতে পারছো যে তোমার ইন
ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিটা আগে যে অ্যাক্টিভেশন ছিল তার থেকে ডেল্টা ই অ্যামাউন্ট কমে গেছে। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য দেখো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জিটা এমনি যা ছিল তার থেকে ডেল্টা ই অ্যামাউন্ট কমে গেছে। তাহলে ই ড্যাগার প্রাইমটা হচ্ছে ই ড্যাগার মাইনাস ডেল্টা ই, আবার ই ড্যাগার -1 প্রাইমটা হচ্ছে ই ড্যাগার -1 মাইনাস ডেল্টা ই। এটা তাহলে এবার ডিফারেন্সটা তুমি নাও, তাহলে ই ড্যাগার প্রাইম মাইনাস ই ড্যাগার -1 প্রাইম এইটা, এটা কত হচ্ছে না তোমার ই ড্যাগার প্রাইম মাইনাস ই ড্যাগার, এই দুটো দেখো সমান হয়ে যাচ্ছে, মানে ডেল্টা ই গুলো পার্টগুলো কেটে গেল। তার মানে কি হলো, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট সেটা হয়ে যাচ্ছে ওই a1/a-1, এই ডিফারেন্সটা জাস্ট প্রাইম থেকে পাল্টে গেছে নর্মাল হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার মাইনাস ই ড্যাগার -1/r, দেখো এইটা হচ্ছে তোমার ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যা ছিল তার সঙ্গে যা সমান হয়ে গেছে। তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন যেহেতু কমছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন যেহেতু কমছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বাড়ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বাড়ছে, এমনভাবে বাড়ছে যাতে করে রেশিওটা কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে? এইটা। সেটা দেখো এই আমি একদম তোমাকে একদম আর্রিনেস ইকুয়েশন থেকে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল তার সঙ্গে বেসিক্যালি সমান। PRE ACNC, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ঠিক আছে, বুঝতে পারলে এটা? বুঝছে? তাহলে এক কথায় বললে এরকম দাঁড়াচ্ছে যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট rate of both the forward and backward reaction increases in such a way that the ratio remains unaffected. Ratio remains unaffected। হ্যাঁ, রেশিওটা কিন্তু কিছু পাল্টাচ্ছে না। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইটাই আরেকটু ভালো করে তোমার, ভালো করে কিনা জানি না, মানে অল্টারনেটিভলি দেখানো যায়। সেটা হচ্ছে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তোমার থার্মোডাইনামিক কোয়ান্টিটি। তুমি জানো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কে ইকুইলিব্রিয়াম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি0/RT, তাই তো? ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি0/RT, যেখানে ডেল্টা জি0 স্ট্যান্ডার্ড স্টেটে গিউস এনার্জি চেঞ্জ। আচ্ছা, এবারে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট দেখো শুধুমাত্র রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট আছে, সেই জন্য চেঞ্জ ইন গিউস এনার্জি সেটা কি হবে, এটা হচ্ছে চেঞ্জ ইন গিউস এনার্জি, চেঞ্জ ইন গিউস এনার্জি স্ট্যান্ডার্ড স্টেট, গিউস এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, ডেল্টা জি0 কি হবে, জি0 ফর দ্য প্রোডাক্ট মাইনাস জি0 ফর দ্য রিঅ্যাকট্যান্ট। ঠিক আছে, এই ধরো একটা সাবস্টেট থেকে জাস্ট প্রোডাক্ট হচ্ছে। আচ্ছা, এবারে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে, কারণ সাবস্টেটের সঙ্গে একটা ক্যাটালিস্ট জুড়ে আছে, সিটা ধরো ক্যাটালিস্ট, তাহলে সাবস্টেট প্লাস ক্যাটালিস্ট মিলে প্রোডাক্ট তৈরি হবে, আর ক্যাটালিস্টটা তো রিজেনারেটেড হয়ে যাবে। ক্যাটালিস্ট তার ডেফিনেশনের মধ্যেই আছে যে ক্যাটালিস্টটা হচ্ছে রিঅ্যাকশনের শেষে ওজন এবং তার কেমিক্যাল প্রপার্টিটাকে অক্ষুণ্ণ রেখে রিজেনারেটেড হয়ে যাচ্ছে। তো সাবস্টেট প্লাস ক্যাটালিস্ট মিলে কি হচ্ছে, প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট তৈরি হয়ে যাচ্ছে। এবারে তুমি যখন মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট চেঞ্জ ইন গিউস এনার্জি স্ট্যান্ডার্ড স্টেটটা কত হবে, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এখন মানে নাও আর কি, নাও মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ডেল্টা জি0 প্রাইম যদি বলো তাহলে কি হবে, প্রোডাক্টে কে আছে, মানে রাইট হ্যান্ড সাইডে কে আছে, প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট আছে, স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ফর দ্য প্রোডাক্ট প্লাস স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ফর দ্য ক্যাটালিস্ট মাইনাস স্ট্যান্ডার্ড গিভস এনার্জি রিঅ্যাক্ট্যান্ট বা স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ফর দ্য ক্যাটালিস্ট। দেখো ক্যাটালিস্ট গুলো জাস্ট গিভস এনার্জি যেহেতু স্টেট প্রপার্টি, তাহলে ক্যাটালিস্ট গুলো কিন্তু দুদিক থেকে জাস্ট সিম্পলি কেটে চলে যাচ্ছে, তাহলে কি জি0 ফর দ্য প্রোডাক্ট মাইনাস জি0 ফর দ্য রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সেটা দেখো আগে যা ডেল্টা জি0 ছিল এখনো সেই একই ডেল্টা জি0টা তুমি পেয়ে গেলে। আচ্ছা, এবারে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি না, আমরা জানি যে
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এই তোমার গিউস-ফেনাজের স্ট্যান্ডার্ড তার সঙ্গে এইরকম ভাবে রিলেটেড কে ইকুইলিব্রিয়াম হচ্ছে e⁻delta G0/RT। এবার ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট এটা, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট এটা। আর যেহেতু ডেল্টা G0 আর ডেল্টা G0 প্রাইম সমান হয়ে গেল, ক্লিয়ারলি কে ইকুইলিব্রিয়াম প্রাইম ইকুয়াল টু কে ইকুইলিব্রিয়াম হয়ে গেল। তার মানে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে? তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রেট কনস্ট্যান্টটা বেড়ে যাচ্ছে বটে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? হলো? বুঝতে পারলে? তাহলে এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ? আচ্ছা, এবারে দেখো তুমি একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্যাটালিস্ট দিলে রিঅ্যাকশনের রেট বাড়ে, আবার টেম্পারেচার বাড়ালেও রিঅ্যাকশনের রেট বাড়ে। তাহলে ক্যাটালিস্ট দিলে রিঅ্যাকশনের রেট বাড়া আর টেম্পারেচার দিলে রিঅ্যাকশনের রেট বাড়া, তার মেকানিজম গুলো কিন্তু কমপ্লিটলি আলাদা। তুমি টেম্পারেচারটাকে ফিক্সড রেখে ক্যাটালিস্ট ইউজ করলে তবু রিঅ্যাকশনের রেট বেড়ে গেল কেন? কারণ রিঅ্যাকশনটা একটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করছে, হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। হয়রাজ তুমি যদি টেম্পারেচার বাড়িয়ে রিঅ্যাকশন রেট বাড়াতে চাও, তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারে কিছু পাল্টালো না, কিন্তু টেম্পারেচার বাড়লো মানে রিঅ্যাকশনগুলো অ্যাভারেজ এনার্জিটা বেড়ে গেল। সেইখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকিউলস হ্যাভিং এনার্জি হায়ার দ্যান দ্য অ্যাক্টিভেশন এনার্জি, সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। এটা তুমি কলিশন থিওরি বা ইত্যাদি থেকে দেখতে পাবে যে টেম্পারেচার বাড়ালে বা এটা কাইনেটিক থিওরি অফ গ্যাসও দেবে, ধরনের অঙ্ক তোমার করতে হয়েছিল, ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, তার একটা ফর্মুলা তোমাকে বের করতে হয়, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। টেম্পারেচার বাড়ালে ফ্র্যাকশন অফ মলিকিউল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি, সেটা বেড়ে গেছে, সেই জন্য রিঅ্যাকশনের রেটটা হচ্ছে বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়িয়ে রিঅ্যাকশনের রেট বাড়া আর ক্যাটালিস্ট অ্যাড করে রিঅ্যাকশনের রেট বাড়া জন্য মেকানিজম কিন্তু কমপ্লিটলি আলাদা। আমি সেটা পরে আর একটু লিখে দিচ্ছি। ঠিক আছে? এখানে তো জায়গা নেই বলে লিখছি না, আমি পরে লিখছি। দেখো, আচ্ছা, এটা তো একটা ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে পড়ে যে ক্যাটালিস্ট তুমি যদি ব্যবহার করো, মানে ক্যাটালিস্টের প্রেজেন্সে ক্যাটালিস্ট রিমেন আনচেঞ্জ আফটার দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন। তুমি রিঅ্যাকশন যখন শেষ হয়ে যাবে দেখবে তোমার মানে রিমেন আনচেঞ্জ ইন দ্য সেন্স যে হয়তো তোমার সকাল ফিজিক্যাল স্টেটটা পাল্টে যেতে পারে, কিন্তু হয়তো সলিড অবস্থায় তুমি দিয়েছো, একটা সলিউশন ফেজে চলে এলো, সেটা হতে পারে, কিন্তু তার মানে ওজন বলো বা ফিজিক্যাল প্রপার্টি গুলো এক্স্যাক্টলি একই থেকে যাবে। ক্যাটালিস্ট রিমেন আনচেঞ্জ আফটার দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন। আচ্ছা, ক্যাটালিস্ট গুলো এটা কিন্তু হাইলি এফিশিয়েন্ট। হ্যাঁ, ক্যাটালিস্ট আর হাইলি এফিশিয়েন্ট। হাইলি এফিশিয়েন্ট মানে খুব অল্প পরিমাণ ক্যাটালিস্ট হিউজ অ্যামাউন্টের সাবস্ট্রেটকে প্রোডাক্টে ট্রান্সফর্ম করতে পারে। হ্যাঁ, হাইলি এফিশিয়েন্ট কথাটা মানে হচ্ছে খুব অল্প পরিমাণ ক্যাটালিস্ট হিউজ পরিমাণ সাবস্ট্রেটকে প্রোডাক্টে ট্রান্সফর্ম করতে পারে। এর মানে হচ্ছে যে এ ভেরি স্মল অ্যামাউন্ট ক্যাটালিস্ট, ভেরি স্মল amount of catalyst can transform huge amount of substrate into product. A very small amount of catalyst can transform huge amount of substrate into product. এটা মাথায় রাখ। আচ্ছা, এবারে এই ক্যাটালিস্টের এফিসিয়েন্সি মাপতে হয় দুরকম ভাবে, একটা হচ্ছে টার্নওভার নাম্বার দিয়ে আর একটা টার্নওভার ফ্রিকোয়েন্সি দিয়ে। টার্নওভার নাম্বারটা কি? টার্নওভার নাম্বারটা হচ্ছে নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউল ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট পার অ্যাক্টিভ সাইট অফ দ্য ক্যাটালিস্ট। আর এখানে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য ক্যাটালিস্ট, এটা পার্টিকুলারলি এনজাইম ক্যাটালিসিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ এনজাইম ক্যাটালিসিস তুমি যখন দেখবে তখন এমন হতে পারে যে কোনো একটা ক্যাটালিস্টে একাধিক অ্যাক্টিভ সাইট থাকতে পারে। সেখানে যখন আমি টার্নওভার নাম্বার বলবো, এই পার মলিকুল অফ দ্য ক্যাটালিস্ট না বলে বলা উচিত হচ্ছে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য ক্যাটালিস্ট। আচ্ছা, এবার টার্নওভার নাম্বার বলার সময় দেখো বেসিক্যালি এখানে তোমার কোনো টাইম মেনশন করা হচ্ছে না। অর্থাৎ একটা ক্যাটালাইটিক সাইকেল বলে ব্যাপার আছে, যে কোনো একটা মানে ক্যাটালিস্ট যতগুলো সাইকেল কমপ্লিট করবে সেখান থেকে তুমি টার্নওভার নাম্বারটা পেয়ে যাবে। এবার এই সাইকেলটা পার সেকেন্ডে কতটা করবে সেখান থেকে আসবে যে টার্নওভার ফ্রিকোয়েন্সি। টার্নওভার ফ্রিকোয়েন্সি নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউল ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট পার অ্যাক্টিভ সাইট অফ দ্য ক্যাটালিস্ট পার সেকেন্ড বা পার ইউনিট টাইম। ঠিক আছে? পার সেকেন্ডে ইউজুয়ালি বলা হচ্ছে, অথবা পার ইউনিট টাইমও হতে পারে আর কি। মানে পার ইউনিট টাইমে বা ১ সেকেন্ডে পার অ্যাক্টিভ সাইট অফ দ্য ক্যাটালিস্ট কতগুলো সাবস্ট্রেট প্রোডাক্টে ট্রান্সফর্ম হচ্ছে, সেটা হচ্ছে টার্নওভার ফ্রিকোয়েন্সি। এবারে তুমি দেখবে যে পরবর্তীকালে এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার টার্নওভার ফ্রিকোয়েন্সিটা ইভেন 10⁶ এর মতো হতে পারে। অর্থাৎ একটা সিঙ্গেল মলিকিউল সে ১,০০,০০০ সাবস্ট্রেটকে প্রোডাক্টে কিন্তু ট্রান্সফর্ম করতে পারে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাই টার্নওভার নাম্বার, টার্নওভার ফ্রিকোয়েন্সি যার যত বেশি, ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা হচ্ছে ততটা বেশি।
এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা একটুখানি প্রপার্টির মধ্যে পড়ছে বলে আমি একটুখানি আন্ডারলাইন করে দিই। আচ্ছা, ক্যাটালিস্ট গুলো হাইলি স্পেসিফিক হয়। ক্যাটালিস্ট গুলো হাইলি স্পেসিফিক মানে হচ্ছে যে তোমার কোন একটা পার্টিকুলার ক্যাটালিস্ট একটা পার্টিকুলার সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারে। মানে যে কোনো ক্যাটালিস্ট যে কোনো সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারে না। আর ক্যাটালিস্ট এর হাইলি সিলেক্টিভ। আর এই সিলেক্টিভ গুলো যে কেমি সিলেক্টিভিটি, রিজিও সিলেক্টিভিটি, স্টিরিও সিলেক্টিভিটি সব তোমরা জানো। তো হয়তো দেখা যাচ্ছে কোন একটা পার্টিকুলার ক্যাটালিস্ট যদি তোমার আম আম হয়তো ওই তোমাদের সব এনানসিওমারের ক্ষেত্রে হয় না? যে হয়তো কোন একটা পার্টিকুলার এনানসিওমার দিল, হয়তো আর এনানসিওমারটাকে দিল বা ডি এনানসিওমারটাকে দিল, তো আরেকজন হচ্ছে এল এনানসিওমারটাকে দিচ্ছে। এরকম আরকি। ঠিক আছে? তাহলে তোমার ক্যাটালিস্ট গুলো হচ্ছে হাইলি স্পেসিফিক। তার মানে হচ্ছে যে যেকোনো ক্যাটালিস্ট যেকোনো সাবস্ট্রেট প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারবে না। একটা পার্টিকুলার ক্যাটালিস্ট একটা পার্টিকুলার সাবস্ট্রেটকে প্রোডাক্টকে ট্রান্সফর্ম করতে পারবে। এটা। আর ক্যাটালিস্ট গুলো হচ্ছে হাইলি সিলেক্টিভ। হাইলি সিলেক্টিভ মানে হচ্ছে যে তোমার এই সিলেক্টিভিটিটা বিভিন্ন রকমের হয় আরকি। সেটাগুলো তোমরা মানে যখন ওই অর্গানিক কেমিস্ট্রি পড়েছো সেখানে তুমি দেখবে আরকি। যে তোমার এই সিলেক্টিভিটি গুলো বিভিন্ন জায়গা থেকে আসে আরকি। হ্যাঁ? কখনো, কখনো তোমার এই সিলেক্টিভিটি গুলো হচ্ছে তোমার ওই হয় না তোমাদের সব মানে কি বলবো রিজিও সিলেক্টিভিটি, স্টিরিও সিলেক্টিভিটি, কেমো সিলেক্টিভিটি এসব বিভিন্ন রকম হয় আরকি। মানে এটা তোমার কেমো সিলেক্টিভিটি হতে পারে, কেমো সিলেক্টিভিটি আসতে পারে। তোমার তারপরে রিজিও সিলেক্টিভিটি হতে পারে। তারপরে তোমার স্টিরিও সিলেক্টিভিটি হতে পারে। এটা হতে পারে। ঠিক আছে? এগুলো আর ডিটেইলে বলছি না আরকি। এগুলো তোমরা সব জানো-টানো আরকি। ঠিক আছে? মানে এগুলো একদম স্পেসিফিক। আর ওই যে এখানেও ঠিক একই রকম ভাবে যে একটা পার্টিকুলার ক্যাটালিস্ট পার্টিকুলার সাবস্ট্রেট এর উপর কাজ করে। সেখানে এনজাইম কাইনেটিক্স এর ক্ষেত্রে এটা দারুণভাবে তোমরা জানো। যেমন ধরো ফর এক্সাম্পল তুমি হয়তো কোন একটা পার্টিকুলার ক্যাটালিস্ট হয়তো তুমি ধরো কি বলবো? মানে মল্টেজ ক্যাটালিস্ট তুমি ব্যবহার করছো, এনজাইমটা ব্যবহার করছো, মল্টোজের উপরেই কাজ করবে। আবার সুক্রেজ সে আবার সুক্রোজের উপরে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা ১ সেকেন্ড একটু ধরো তো। ১ সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। আরে ময়লা ফেলা হয়নি ২ দিন ধরে, বুঝলে? তো কেউ নেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে ক্যাটালিস্টের যে জেনারেল প্রপার্টিজ গুলো বলেছি, এই প্রপার্টিজ গুলো বুঝতে পেরেছো তো? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা নেক্সট দেখো
এই যখন ক্যাটালিসিস দেখবে, ক্যাটালিস মূলত ৩ রকমের হয়। হোমোজিনিয়াস ক্যাটালিসিস, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস আর এনজাইম ক্যাটালিসিস। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের সিলেবাসে কিন্তু সকল হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস এবং এনজাইম ক্যাটালিসিস এইগুলো আলাদা আলাদা করে মানে নেই এবছরের সিলেবাসে। এগুলো হয়তো বিএসসি তে পড়েছে বলে সেটা হতে পারে, আবার পরেও থাকতে পারে। মানে এনজাইম ক্যাটালিসিস বা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, মানে এবছরে যাদের কেমিক্যাল কাইনেটিক্স আছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমার রানী রাসমণি ইউনিভার্সিটি, তাতে তুমি সিলেবাস দেখো, তাতে ক্যাটালিসিস নিয়ে নর্মাল কিছু কথাবার্তা বলতে বলেছে, কিন্তু সকল এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, এনজাইম ক্যাটালিসিস এগুলোকে নিয়ে কিন্তু ডিটেল কথাবার্তা বলতে বলেনি। আচ্ছা, হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এবং এনজাইম ক্যাটালিসিসটা না খুব ডিটেলে পড়ার একটা সুযোগ আছে, কারণ অ্যাডজর্পশন পড়তে হবে, তারপর সেখান থেকে তুমি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস বুঝতে পারবে। আর এনজাইম ক্যাটালিসিস, এনজাইম ইনহিবিশন, এটা তো অ্যাকচুয়ালি বেশ বড় একটা টপিক। ঠিক আছে? তাহলে এখানে আমি যা শুধুমাত্র হোমোজিনিয়াস ক্যাটালিসিস সম্বন্ধে একটা মিনিমাম একটু ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার, সেটা আমরা বলবো। সেইটা একটুখানি যা আমি বলে নিচ্ছি, তারপরে আমরা অটো ক্যাটালিসিসে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে কি হচ্ছে, হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট এবং ক্যাটালিস্ট তারা বেসিক্যালি সেম ফেজে থাকবে, তাই তো? মানে এখানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ। হ্যাঁ, রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড ক্যাটালিস্ট আর ইন দ্য সেম ফেজ। ঠিক আছে? রাইট। আচ্ছা, এবারে দেখো তোমার এই যদি এক্সাম্পল দেখো, তাহলে এক্সাম্পলের মধ্যে মূলত অ্যাসিড বেস ক্যাটালিসিস যেটা, সেটাই কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে একটা মূল যে ব্যাপারটা সেটা খুব ইম্পর্টেন্ট, যে হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বা রেট অফ দ্য রিয়াকশন সেটা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এবং হোমোজিনিয়াস ক্যাটালিসিস আলাদা করার এটা হচ্ছে মূল জায়গা। সেটা হচ্ছে যে তোমার এফেক্টিভ রেট কনস্ট্যান্ট বা রেট অফ দ্য রিয়াকশনসটা, হ্যাঁ, সেটা তোমার ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ফর হোমোজিনিয়াস ক্যাটালিসিস, catalysis rate of the reaction as well as effective rate constant is directly proportional to directly proportional to concentration of the catalyst. For homogeneous catalysis, rate of the reaction as well as effective rate constant is directly proportional to concentration of the catalyst. আচ্ছা, এইটা কি করে আসছে একটুখানি দেখো। মেকানিজমটা হচ্ছে দু রকমের হতে পারে। ধরো এই সাবস্ট্রেট প্লাস ক্যাটালিস্ট, তারা একটা রিভার্সিবল রিঅ্যাকশনের থ্রু দিয়ে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে। তারা সাবস্ট্রেট ক্যাটালিস্ট একটা কমপ্লেক্স তৈরি করলো। ঠিক আছে? এবার এই সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সটা সে বেসিক্যালি ভেঙে গিয়ে প্রোডাক্ট তৈরি করলো এবং ক্যাটালিস্টটা রিজেনারেটেড হলো। এই হচ্ছে তোমার নর্মাল মেকানিজমটা। এনজাইম ক্যাটালিসিস রিঅ্যাকশনের ক্ষেত্রেও বেসিক্যালি একই রকমের মেকানিজম হয়। আচ্ছা, এটা এবার দু রকমের হতে পারে। একটা ফার্স্ট যে সিচুয়েশনটায় সেটা কি হতে পারে না, এইটা তোমার ফার্স্ট ইকুইলিব্রিয়াম হতে পারে, এটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম, আর এই স্টেপটা স্লো হতে পারে।
আরেকটা যেটা হতে পারে, একই রকমের সিচুয়েশন করে এসসি তৈরি করলো, সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স থেকে তোমার প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট তৈরি করলো। এখন এইটা হচ্ছে স্লো আর এইটা ধরো তোমার ফাস্ট, দুটো সিচুয়েশন হতে পারে। আচ্ছা, যদি ফার্স্ট ইকুইলিব্রিয়াম যদি হয়, তাহলে এই এসসি এই যে কমপ্লেক্সটাকে বলা হয় তোমার আরিনিয়াস কমপ্লেক্স। আর এই পার্টিকুলার কেসে যখন এইটা তোমার স্লো হবে, এসসি এই কমপ্লেক্সটাকে বলা হবে ভ্যান ডক কমপ্লেক্স। এটা আরিনিয়াস কমপ্লেক্স, এটা হচ্ছে ভ্যান ডক কমপ্লেক্স। আচ্ছা, এবারে দেখো, এই যে আরিনিয়াস কমপ্লেক্স যখন তুমি দেখছো, তার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে প্রথমে তোমাকে কনসিডার করতে হবে। সেই ধরনের অ্যাপ্রক্সিমেশনকে বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, আরডিএস অ্যাপ্রক্সিমেশন। রেট ডিটারমাইনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, যেখানে কি করা হবে না, এই যে এইটা রেট কনস্ট্যান্ট ধরো K1 ধরো, এটাকে K-1 ধরো, এটাকে K2 বলো, এটাকে K1 বলো, এটাকে K-1 বলো, এটাকে K2 বলো। এই ইকুইলিব্রিয়ামটা তোমাকে আগে কনসিডার করতে হবে, অর্থাৎ K1 বাই K-1 সেটা কত হবে, সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্সের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কিন্তু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন। সেখান থেকে তুমি সাবস্ট্রেট ক্যাটালিস্ট এই যে কমপ্লেক্সটা, তার কনসেন্ট্রেশনটা বের করে নাও, K1 বাই K-1 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এইটা। আর ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন ভিটা, সেটা কি হবে, K2 ইন্টু সেকেন্ড স্টেপে আর কি, মানে রেট অফ দ্য রিয়াকশন, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট বলতে পারো আর কি, রেট অফ দ্য রিয়াকশন অর রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট। ফরমেশন অফ প্রোডাক্ট ভিটা হচ্ছে K2 ইন্টু এসসি, এসসির জায়গায় বসিয়ে দিলে এটা কত, K1 K2 বাই K-1 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন। আর এইটা একটা, এই যে K1 K2 বাই K-1, এটাকে তুমি একটা নাম দাও, কেসি নাম দাও, ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এটা হলো। আর এইটাকে তুমি বলো তোমার একটা কে এফেক্টিভ ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, যেখানে দেখো কে এফেক্টিভটা হয়ে যাচ্ছে কত, তোমার কেসি ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন। তার মানে ক্লিয়ারলি কে এফেক্টিভটা বেসিক্যালি প্রপোর্শনাল টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এটা তুমি দেখতে পেলে এটা। আর এখানে কেসিটাকে বলা হয় ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট, ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট। তাহলে এইটা হচ্ছে একটা করসপন্ডিং মেকানিজম, পসিবল মেকানিজম হতে পারে। ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট। আচ্ছা, আর এদিকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, একে বলা হয় স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে না, তোমাকে যেটা করতে হচ্ছে ডি, এই সাবস্ট্রেট ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ডিটি, যেটা বেসিক্যালি K1 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন মাইনাস K- ইন্টু সাবস্ট্রেট ক্যাটালিস্ট কনসেন্ট্রেশন মাইনাস K2 ইন্টু এসসি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা প্রথমে তোমাকে ভাবতে হবে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশন যে সময়ের সাথে সাথে পাল্টায় না, এটা তোমায় প্রথম করতে হবে। তো এইখান থেকে তুমি এসসির কনসেন্ট্রেশনটাকে বের করে নেবে, K1 বাই K-1 প্লাস K2 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এইটা। ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন বা রেট অফ ফরমেশন অফ প্রোডাক্টটা কত হবে, K2 ইন্টু সাবস্ট্রেট ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন মানে K1 K2 বাই K-1 প্লাস K2 ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এটাকে তুমি কেসি ইন্টু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন লিখলে, এটা তুমি কে এফেক্টিভ ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন লিখলে, যেখানে দেখো কে এফেক্টিভটা আবার প্রপোর্শনাল টু তোমার ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, এটা। মানে
এক মিনিট, 1 সেকেন্ড ধরো তো। উঠে পড় সবাই। দেখো, যে মেকানিজমটাই হোক না কেন, আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে তুমি আলটিমেটলি এটাকে মানে রেট অফ দ্য রিয়াকশনটাকে লিখতে পারছো কেমন করে দেখো, ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট ইনটু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইনটু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এবার ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টের যে এক্সপ্লিসিট এক্সপ্রেশনটা মেকানিজমটার উপরে নির্ভর করবে, বা সাবস্ট্রেট ক্যাটালিটিক কমপ্লেক্সটা কি কমপ্লেক্স, আরএনএস কমপ্লেক্স নাকি ভ্যান ডফ কমপ্লেক্স, তার উপরে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি তোমার নির্ভর করছে। তো এক্ষেত্রে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টটা হচ্ছে, তুমি দেখো এই পার্টিকুলার কেসে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্টটা K1 K2 বাই K মাইনাস 1, এই পার্টিকুলার কেসে K1 K2 বাই K মাইনাস 1 ইনটু K2। এবারে আলটিমেটলি যখন তোমাকে কাজগুলোকে করতে হবে না, এই ডিটেলিং এর মধ্যে আর ঢুকতে নেই। যেটা হচ্ছে যখনই তুমি বুঝবে এটা হোমোজিনিয়াস ক্যাটালিসিস, তখন তুমি একদম সরাসরি লিখবে যে রেট অফ দ্য রিয়াকশনটা হচ্ছে ক্যাটালাইটিক কোএফিসিয়েন্ট ফর দ্য ক্যাটালিস্ট, হ্যাঁ, তার সাথে তোমাকে গুণ করে দিতে হবে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইনটু, হ্যাঁ এই যে মানে একদম এই স্টেপটা, যে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ইজ কেসি ইনটু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইনটু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এখানে দেখো কেসি ইনটু ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন ইনটু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এগুলো তুমি সরাসরি ব্যবহার করতে পারবে আর কি। হ্যাঁ, এবারে তোমার মানে যখন অ্যাসিড বেস ক্যাটালিসিস তুমি কনসিডার করবে, সেই অ্যাসিড বেস ক্যাটালিসিসের ক্ষেত্রে বিভিন্ন রকমের সিচুয়েশন হয়। তোমার হয়তো স্পেসিফিক অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন, স্পেসিফিক বেস ক্যাটালাইজ রিয়াকশন, স্পেসিফিক অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন, জেনারেলাইজ অ্যাসিড ক্যাটালাইজ রিয়াকশন, জেনারেলাইজ বেস ক্যাটালাইজ রিয়াকশন, জেনারেলাইজড অ্যাসিড বেস ক্যাটালাইজ রিয়াকশন, এই ধরনের 6টা পসিবিলিটি হয় আর কি। তার মতো করে বিভিন্ন সিচুয়েশন গুলো হয়। তার মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে তোমার কোন একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট হচ্ছে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল, বা অ্যাকচুয়ালি রেটটা ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন থেকে ডিরেক্টলি প্রপোর্শনাল। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি মাথায় রাখো। আচ্ছা, আর এখানে ওই যে দু একটা জিনিস যেটা আমি বলবো বলেছিলাম সেটা একটুখানি বলে নিই। কারণ আমি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস বা এনজাইম ক্যাটালিসিস বা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ডিটেলিং এইগুলো আজকে আমাদের আলোচনার বিষয় না, এগুলো পরে যদি কখনো থাকে তো বলা যাবে। এখন আমাদের মূল ফোকাসটা হচ্ছে অটো ক্যাটালিসিস আর কি, সেই অটো ক্যাটালিসিসই আমাদের অ্যাকচুয়ালি ঢুকতে হবে। আচ্ছা, এইখানে একটুখানি জিনিস বলে নিই যে ধরো উইথ increase in temperature, rate of a reaction increases। ঠিক আছে, তাহলে ক্যাটালিস্ট ইউজ করলে রিয়াকশন রেট বাড়ে, আর টেম্পারেচার বাড়ালে রিয়াকশনের রেট বাড়ে। তাহলে এটা কিভাবে হচ্ছে, এটা কি দাঁড়াচ্ছে যে এখানে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য reactor molecules increases। হ্যাঁ, with increase in temperature average kinetic energy of the reactor molecules increases। তার জন্য এটা দাঁড়াবে কি, তার জন্য এটা দাঁড়াবে যে probability or fraction of molecules having energy greater equal to the activation energy increases, সেখানে hence the rate of the reaction increases। ঠিক আছে, hence rate of the reaction increase করছে। তাহলে ক্যাটালিস্ট ব্যবহার করলে রিয়াকশনের রেট বাড়া, আর টেম্পারেচার বাড়ালে রিয়াকশন রেট বাড়া, তার মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে, সেটা তুমি দেখতে পারো। আচ্ছা, এই কনটেক্সটে আরেকটা কথা বলি যে দেয়ার ইজ নাথিং
so called negative catalyst. There is nothing so called negative catalyst. ঠিক আছে? আচ্ছা, they should be called inhibitor. এটা কেন? আচ্ছা, এরকম একটা লোকে ধারণা করতো যে পজিটিভ ক্যাটালিস্ট বলতে আমি যেটা বুঝছি, সে কি করছে না রিঅ্যাকশনটাকে একটা অল্টারনেটিভ পাথ হতে নিয়ে যাচ্ছে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। অর্থাৎ নেগেটিভ ক্যাটালিস্ট সেই রিঅ্যাকশন রেটটাকে যদি কমিয়ে দেয়, সে কি করবে রিঅ্যাকশনকে অল্টারনেটিভ পাথে ফলো করবে, অল্টারনেটিভ পথে নিয়ে যাবে হ্যাভিং হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। তাদেরকে এটা বলছি যে পজিটিভ ক্যাটালিস্ট যেমন অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে কমিয়ে দিয়ে রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু নেগেটিভ ক্যাটালিস্ট সকল অ্যাক্টিভেশন এনার্জিটাকে বাড়িয়ে দিল, বাড়িয়ে রিঅ্যাকশন রেটটা স্লো হয়ে গেল, এটা কিন্তু হয় না। মানে এটা ইম্পর্টেন্ট যে যে ইনহিবিটার in presence of inhibitor in presence of inhibitor reaction proceeds via an alternative pathway having higher energy of activation. এটা হচ্ছে রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট কেন? ধরো তুমি জাস্ট এইভাবে ভাবো, তাহলে এদিকে তুমি রিয়াকশন কোঅর্ডিনেট লিখছো, এদিকে এনার্জি প্লট করছো। তো একটা রিয়াকশন থেকে তুমি হয়তো প্রোডাক্টে যাচ্ছিলে, একটা রিয়াক্ট্যান্ট, এটা তোমার প্রোডাক্ট, এই হচ্ছে হয়তো তোমার, এটা হচ্ছে ইন ইন অ্যাবসেন্স অফ ইনহিবিটর ধরো। আর এবারে যদি ইন প্রেজেন্স অফ ইনহিবিটর রিঅ্যাকশনটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করে হ্যাভিং, এইটা যদি তোমার ইন প্রেজেন্স অফ ইনহিবিটর হয়, হ্যাঁ, এটাকে ইন প্রেজেন্স অফ ইনহিবিটর হয়, এবার কথাটা হচ্ছে তার মানে কি এই রিঅ্যাকশনটাকে প্রোডাক্ট এই দুটো রাস্তা যদি থাকে, তাহলে কি কেউ তোমার এই এই যে এখানে যেটা বলা হচ্ছে আর কি, ধরো এইভাবে, এখানে তো বেসিক্যালি কি হচ্ছে এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা যখন তোমার বেড়ে গেল, তাই তো? আগে যা ছিল এখন তার তুলনায় অ্যাক্টিভেশন এনার্জি তোমার বেড়ে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট যাচ্ছে, তোমার কাছে দুটো রাস্তাই খোলা আছে। তাহলে লোকে কি আর এই হায়ার অ্যাক্টিভেশন বেরিয়ে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ফলো করার চেষ্টা করবে? সেটা নিশ্চয়ই করবে না। তার মানে কি এই যেটা বলা হচ্ছে ইন প্রেজেন্স অফ ইনহিবিটর, এটা হচ্ছে তার এই যে পিকচারটা, এই পিকচারটা সত্যি হতে পারে না। কারণ রিঅ্যাকশন থেকে প্রোডাক্টে যাচ্ছে, একটা হায়ার একটা লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন এর একটা পাথ খোলা আছে, আর হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন এর পাথ একটা খোলা আছে। তাহলে লোকে কি করবে? লোকে কি হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন এর যে পাথটা সেটা ফলো করবে? সে সবসময় লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন এর পাথটাই ফলো করবে। তার মানে ইন প্রেজেন্স অফ ইনহিবিটর রিঅ্যাকশনটা একটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করছে, হ্যাভিং হায়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এটা কিন্তু ঠিক না, স্টেটমেন্টটা ঠিক না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, মানে যেটা যে কম্পিটিশন হচ্ছে, মানে ধরো অনেক সময় কি হয় না তোমার এই ইনহিবিটর কি হচ্ছে যে অ্যাক্টিভ, মানে ইনহিবিটর সেইটা কোন একটা সাবস্ট্রেটের যে অ্যাকচুয়ালি যে জায়গায় তোমার রিঅ্যাক্ট্যান্ট যেখানে রিঅ্যাক্ট করার কথা আর কি, হ্যাঁ, সেখানে হয়তো সে কমপ্লেক্স তৈরি করে রেখে দিচ্ছে, সেখানে সেই মতো করে একটা কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকম সব ইনহিবিশন আছে, এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রে তুমি দেখবে আর কি, কম্পিটিটিভ ইনহিবিশন, হ্যাঁ, আনকম্পিটিটিভ ইনহিবিশন, মিক্সড ইনহিবিশন, বিভিন্ন রকমের হয় আর কি। তো বিভিন্ন কারণে হচ্ছে তোমার ইনহিবিশনটা হয় আর কি, মানে মেকানিজম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আর কি। মেকানিজম অফ ইনহিবিশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডিফারেন্ট মানে এখানে একটা কম্পিটিশন হচ্ছে,
competition between substrate and inhibitor, মানে বা সাবস্ট্রেট না বলে বলা কথা হচ্ছে কম্পিটিশন বিটুইন এনজাইম অ্যান্ড ইনহিবিটার বা ক্যাটালিস্ট অ্যান্ড ইনহিবিটার। ক্যাটালিস্ট অ্যান্ড ইনহিবিটার মানে এনজাইম ক্যাটালিসিস রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি ভালো করে বুঝতে পারবে যে কোনো একটা সাবস্ট্রেটের কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভ সাইট আছে, এবার সেই অ্যাক্টিভ সাইটের সাথে এনজাইম বাইন্ড করবে, তাহলে কি আর লক মেকানিজমটা আছে তো সেই মতো করে আর কি। হ্যাঁ, এবারে তোমার দেখা যাচ্ছে সেই জায়গাটায় যদি কোনো একটা ফরেন সাবস্টেন্স, ও বাবা, কোনো একটা ফরেন সাবস্টেন্স যদি সেই জায়গাটা অলরেডি অকুপাই করে রেখে দেয়, তাহলে একটা কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন হয়ে গেলে সার্টেনলি রিঅ্যাকশনের রেটটা তোমার কমে যাবে। কম্পিটিশন বিটুইন ক্যাটালিস্ট অ্যান্ড ইনহিবিটর, আরো সব ইত্যাদি ইত্যাদি মেকানিজম আছে আর কি। সেটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে সকল নেগেটিভ ক্যাটালিস্ট বলে কিছু হয় না, যেটা মানে আসলে মানে অ্যাকচুয়ালি মেকানিজমটা কমপ্লিটলি আলাদা। মেকানিজমটা কমপ্লিটলি আলাদা বলে যে তুমি ক্যাটালিস্ট তার দুটো ক্লাসিফিকেশন হলো পজিটিভ ক্যাটালিস্ট নেগেটিভ ক্যাটালিস্ট, না এই ধরনের কথাবার্তা বলাটা হচ্ছে ঠিক না। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এটা। আর এবারে যেটা তোমার এই হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, ক্যাটালিসিস এইটা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস এইটা হচ্ছে আমরা যখন অ্যাডজর্পশন করব, অ্যাডজর্পশন অফ গ্যাসেস অন সলিড সারফেস, এখানে মূলত ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম আর কিছু কিছু ক্ষেত্রে বিইটি অ্যাডজর্পশন আইসোথাম, এই পার্টটা যখন পড়া হবে আর কি, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথাম আর বিইটি অ্যাডজর্পশন আইসোথাম, সেইখানে তোমাদেরকে অ্যাডজর্পশনটাকে বুঝে সেখান থেকে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস আর কি সেইটা ডিসকাশন আছে, মানে যেখানে তোমার অ্যাডজর্পশন পড়া হবে সেইখান থেকে কিছুটা এক্সট্রাপোলেট করে তুমি হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসটাকে বুঝতে পারবে আর কি। ঠিক আছে, এইটা তাহলে এইটা যখন অ্যাডজর্পশন পড়া হবে তার কনটেক্সটে এটা পড়তে হবে। আর এনজাইম ক্যাটালিসিস, যেটা এনজাইম ক্যাটালিসিস, সেখান থেকে এনজাইম ইনহিবিশন, মাইকেলি মেন্টেন ইকুয়েশন, পিএইচ ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে পুরো জিনিসটা, এগুলো হচ্ছে উইল বি ডিসকাস ল্যাটার, মানে এই সবগুলি আর কি, এগুলো আমরা পরে আলোচনা করব। মানে এই তোমাদের আমি সিলেবাসটাকে ফলো করে করছি। হ্যাঁ, মানে ওভারঅল ক্যাটালিসিস বললে তো সবটাই বোঝায় আর কি, সেটা তো হিউজ সিলেবাস হয়ে যাবে তোমাদের সিলেবাসে, যেহেতু ক্যাটালিসিস সম্বন্ধে মানে তাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে ক্যাটালিস সম্বন্ধে কিছু সাধারণ কথাবার্তা শেষে বলতে বলেছে বলে আমি এই জেনারেল ডিসকাশনটাকে করলাম। আর এমনি আদার দ্যান ক্যালকাটা হয়ে গেলে তবে প্রথমে সরাসরি হচ্ছে অটো ক্যাটালিসিসটা আছে। ঠিক আছে, তা দেখো আমাদের জেনারেল ডিসকাশনটা শেষ হলো, এবারে নেক্সট কিছুক্ষণ সময় ধরে আমরা অটো ক্যাটালিসিসটাকে করব। বলো, যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। ঠিক আছে সব? ঠিক আছে তো? ঠিক আছে তো? চলো, আচ্ছা এবার আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার অটো ক্যাটালিসিস। আচ্ছা ক্যাটালিস্টটা কি হলো, দেখো ক্যাটালিস্ট মানে হচ্ছে একটা ফরেন সাবস্টেন্সের কথা বলছি, যে বাইরে থেকে তোমাকে একটা সাবস্টেন্স অ্যাড করতে হচ্ছে, যেটা রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে এবং রিঅ্যাকশনের শেষে নিজে ওজন এবং কেমিক্যাল প্রপার্টিটাকে অক্ষুণ্ণ রেখে সে রিজেনারেটেড হয়ে যাচ্ছে। আর এবারে কিছু কিছু রিঅ্যাকশনস আছে যেক্ষেত্রে বাইরে থেকে কোনো ক্যাটালিস্ট অ্যাড করার দরকার পড়ে না, ওই রিঅ্যাকশনেতেই কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো যে প্রোডাক্টটা রিঅ্যাকশনকে আবার ক্যাটালাইজ করতে পারে। ঠিক আছে, মানে বাইরে থেকে তোমাকে কোনো আলাদা ফরেন সাবস্টেন্স বা সকল ক্যাটালিস্ট অ্যাড করতে হচ্ছে না। তোমার যেটা হচ্ছে যে তুমি ওই রিঅ্যাকশনই কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি হলো যে প্রোডাক্টটা রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করলো। ঠিক আছে, তুমি এরকম এক্সাম্পল আমি পরে বলছি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন, সেখানে যে ম্যাঙ্গানাস সালফেট তৈরি হচ্ছে, সেই ম্যাঙ্গানাস সালফেট হচ্ছে অটো ক্যাটালিস্টের রোল প্লে করে। আমি বলছি পরের পাতা কেটে, মানে এক্সাম্পল গুলো বলা আছে। কি বলা হচ্ছে অটো ক্যাটালিসিস সংক্রান্ত,
there are some reactions where the catalyst is not added from outside, but one of the products or intermediate formed can catalyze the reaction. This is an autocatalytic reaction and this phenomenon is known as autocatalysis. এটা ঠিক আছে? আচ্ছা দেখো, তোমার এস্টার হাইড্রোলিসিস একটা পার্টিকুলার এক্সাম্পল, যে এস্টার হাইড্রোলিসিস তো অ্যাসিড দিয়ে ক্যাটালাইজড হয়। এবারে যখন এস্টার হাইড্রোলিসিস হচ্ছে তখন ওয়ান অফ দ্য প্রোডাক্টস হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই কার্বক্সিলিক অ্যাসিড সে আবার রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারে। তার মানে দেখো এটা একটা বেশ মানে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ অটোক্যাটালাইটিক রিঅ্যাকশন, যেটা হচ্ছে তোমার অ্যাসিড ক্যাটালাইজ এস্টার হাইড্রোলিসিস যে পার্টটা আরকি, বা এস্টার হাইড্রোলিসিস আরকি। তোমার ধরো ১ম এ এমনি এস্টার হাইড্রোলিসিস মানে এস্টারের সঙ্গে জলের রিঅ্যাকশন, সেখানে তো ক্যাটালিস্ট লাগতে পারে। বাইরে থেকে হয়তো এড করলে না, ফর এক্সাম্পল বাইরে থেকে এড করতেও পারো, নাও পারো। এবারে হয়তো HCl এড করেছো, কিন্তু সেখান থেকে যে তোমার কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হচ্ছে সে আবার রিঅ্যাকশন ক্যাটালাইজ করতে পারে। অথবা হয়তো বাইরে থেকে কোনো মানে H+ আমি এড করলামই না, জাস্ট শুধু জলের সঙ্গে এস্টার রিঅ্যাক্ট করে খুব স্লোলি কিছুটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলো। ওয়ান্স কিছুটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেই রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে, তখন রিঅ্যাকশনের রেটটা হচ্ছে তোমার বেশ বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে ওয়ান অফ দ্য প্রোডাক্টস যেটা কার্বক্সিলিক অ্যাসিড, যেটা আমার লেখা হয়েছে RCOOH behaves as a catalyst। আচ্ছা, পটাশিয়াম অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যাকশন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে তোমার অক্সালিক অ্যাসিডের রিঅ্যাকশন পারম্যাঙ্গানোমেট্রিতে খুব কমন রিঅ্যাকশন যেটা, সেটা হচ্ছে দেখবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পিঙ্ক কালার হয়। তুমি বুলেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাও আর বিকারের মধ্যে অক্সালিক অ্যাসিড নাও। এবারে যখন তোমার উপর থেকে একটু ধরো তো, ভাইকে একটু তুলে নিন, বল ভাই উঠে পড়, ভালো করে আরাম করে করো। আচ্ছা, এবারে দেখবে যে উপর থেকে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি অ্যাড করছো তখন পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার করে। একদম শুরুতে যখন ১ ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এড করলে দেখলে যে এই পিঙ্ক কালারটা না যেতে একটু সময় লাগছে। কিন্তু ২-১ ড্রপ দিয়ে দেওয়ার পরে তুমি দেখবে খুব কুইকলি পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। কারণটা হচ্ছে তখন একটা ম্যাঙ্গানাস সালফেট তৈরি হয়ে গেছে। সেই ম্যাঙ্গানাস সালফেটের Mn2+ টা, হ্যাঁ? এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রোডাক্ট যে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করছে, অর্থাৎ এটা একটা অটোক্যাটালিসিস এর এক্সাম্পল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে খুব কমন এক্সাম্পল আরকি। হ্যাঁ? এটা। আবার ধরো এই যে রিঅ্যাকশনসটা এটা আমরা অ্যাকচুয়ালি পড়বো অসিলেটরি রিঅ্যাকশনের রেসপেক্টে বেলুসভ জাবস্টিনস্কি রিঅ্যাকশন। মানে বেলুসভ জাবোটিনস্কি রিঅ্যাকশন, বেলুসভ জাবোটিনস্কি রিঅ্যাকশন, বি পুরো বানানটা করে লিখে দিই, LOUSOV, বেলুসভ জাবোটিনস্কি, ZHABOTINSKI। হ্যাঁ, রিঅ্যাকশন এটা আমরা পরের দিনে তো খুব ভালো করে পড়বো, কারণ এইখান থেকে এটা বেসিক্যালি একটা অসিলেটরি রিঅ্যাকশন এক্সাম্পল আর কি। এটাও তোমার একটা তোমার এই যে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে অনেক মেকানিজম আছে, কিন্তু ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট তোমার BrO2 তৈরি হয়। এই BrO2 হচ্ছে এই রিঅ্যাকশনে অটোক্যাটালিস্টের রোলটা প্লে করে। তাহলে এখানে ৩টে এক্সাম্পল দেওয়া হচ্ছে পরীক্ষার পরে, গিভ 1 or 2 এক্সাম্পলস অফ অটোক্যাটালিটিক রিঅ্যাকশন। হ্যাঁ, সেটা তোমার জন্য মাথায় থাকে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই অটোক্যাটালাইটিক রিঅ্যাকশনের কতগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি দেখো। পার্টিকুলারলি ধরো A থেকে B একটা রিঅ্যাকশন ঘটছে। আচ্ছা, উইদাউট অটোক্যাটালিসিস যদি হতো তাহলে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা এইরকম ভাবে দেখো, প্রথমে র্যাপিডলি কমবে, তারপর স্লোলি কমবে। প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা প্রথমে র্যাপিডলি বাড়বে, তারপর স্লোলি বাড়বে। কারণ তুমি জানো অটোক্যাটালিসিস না হলে এটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে কি যত সময় মানে রিঅ্যাকশনের রেটটা তো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। যত সময় যাবে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা কমবে বলে তোমার রিঅ্যাকশনের রেটটা কিন্তু দেখো গ্র্যাজুয়ালি কমবে, বা প্রোডাক্টের ফরমেশনের রেটটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। এটা মানে এক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে মানে মানে উইদাউট অটোক্যাটালিসিস যদি হয় আর কি, রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজেস গ্র্যাজুয়ালি। সেটা স্লোপ থেকে তুমি বুঝতে পারছো। মানে স্লোপটা প্রথমে যতটা স্টিপলি কমছিল তারপর স্লোলি কমছে, বা প্রোডাক্টের কনসেপ্ট প্রথমে স্টিপলি বাড়ছিল, তারপরে স্টিপলি বাড়ছে, তারপর স্লোলি বাড়ছে। রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজেস গ্র্যাজুয়ালি। কারণটা কি না, অ্যাজ উইথ টাইম কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট ডিক্রিজেস, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট
decreases. Rate of reaction decreases gradually as with time concentration of reactant decreases. কারণ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সঙ্গে সেটা ডিগ্রি প্রপোর্শনাল। হোয়াট অটোক্যাটালিটিক রিঅ্যাকশনের কার্ভের নেচারটাকে দেখো। দেখো অটোক্যাটালিটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে তুমি খেয়াল করে দেখো প্রথমে রেটটা স্লো, তারপরে রেটটা বেশি, তারপরে আবার রেটটা স্লো। এখানে দেখো প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা তুমি দেখো একটা সিগমা, এখানে উল্টানো সিগময়েড কার্ভ, এখানে হচ্ছে সিগময়েড কার্ভ হচ্ছে। প্রথমে রেটটা স্লো মানে রেটটা কম, তারপরে রেটটা বেশি, তারপরে রেটটা আবার কম। তাহলে এই যে এস বা সিগময়েড কার্ভ দেখতে পাচ্ছ, তাহলে এই কার্ভের নেচারের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে স্লোপটা প্রথমে বেশি ছিল তারপরে কমতে থাকলো, এখানে স্লোপটা প্রথমে বেশি করে তারপরে কমতে থাকলো। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে স্লোপটা প্রথমে তোমার তোমার হচ্ছে তোমার স্লো থাকছে, তারপরে র্যাপিড হচ্ছে, তারপরে আবার স্লো হচ্ছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাও ঠিক একই রকম ভাবে প্রথমে স্লো, তারপরে ফাস্ট, তারপরে আবার র্যাপিড। At the beginning there is no catalyst and hence rate of reaction slow. প্রথমে কোনো ক্যাটালিস্ট ছিল না বলে রিঅ্যাকশনের রেটটা স্লো হচ্ছে। at the end concentration of the reactant is very slow. একদম শেষে যেটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা ভীষণ লো হয়ে যাচ্ছে বলে তখন রিঅ্যাকশনের রেটটা হচ্ছে তখন স্লো হয়ে যাচ্ছে। একটা ইন্টারমিডিয়েট টাইম রেঞ্জ আছে যেখানে রেটটা হচ্ছে তখন ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে নর্মাল ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট আর ইন অ্যাবসেন্স অফ অটোক্যাটালিসিস বা উইদাউট অটোক্যাটালিসিস আর উইথ অটোক্যাটালিসিস, এই কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন যাই বলো আর কি, এই কার্ভের একটা জাস্ট নর্মাল যে তফাৎটা আছে সেই তফাৎটা তুমি ভালো করে খেয়াল রাখো। ঠিক আছে, এটা আমরা মেকানিস্টিক্যালি দেখাবো। তো এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট তফাৎ। আচ্ছা, সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে যে তোমরা যখন ওই আমরা যখন প্রিলিমিনারি ডিসকাশন গুলো করেছিলাম অর্থাৎ বিএসসি জিনিসপত্রগুলো রিক্যাপচুলেট করছিলাম লাস্ট 5টা ক্লাস ধরে, সেখানে কি করেছিলাম খেয়াল করো যে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন আর অর্ডার বা ডিফারেন্সিয়াল রেট ল মেথড যখন বলেছিলাম সেখানে যে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন সেটা হচ্ছে ট্রু অর্ডার, আর অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম সেটা হচ্ছে মানে এনটি বলা হচ্ছে, এনসি আর এনটি। এনসি আর এনটি তারা সমান হতেও পারে নাও পারে। পার্টিকুলারলি অটোক্যাটালিটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটিটা লেস দ্যান এনসি হয়ে যায়, আর ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে যায়। তাহলে এই ডিসকাশনটা আমরা করেছিলাম। তাহলে এবারে অটোক্যাটালিটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কেন এনটিটা লেস দ্যান এনসি হচ্ছে একটুখানি বুঝে নেওয়া যাক। দেখো ইনিশিয়ালি তো অটোক্যাটালিস বা ইত্যাদির এফেক্ট নাই বলে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ভি0টাকে তুমি লিখতে পারো একটা রেট কনস্ট্যান্ট কে, এবং ওই অবস্থায় রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যদি সি0 থাকে সি0 টু দি পাওয়ার এনসিও লিখতে পারো, অথবা কে সি0 টু দি পাওয়ার এনটিও লিখতে পারো। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, কারণ শুরুতে এনসি আর এনটি তারা বেসিক্যালি সমান। আচ্ছা, এবারে দেখো অ্যাট এ টাইম টি যদি অটোক্যাটালিসিস না থাকতো, অ্যাবসেন্স অফ অটোক্যাটালিসিস ভেলোসিটি তুমি লিখলে কত কে, তখন কনসেপ্টের কথা সি হয়ে গেছে, সি পাওয়ার তোমার এন সি লিখতে হবে কারণ অটোক্যাটালিসিস যখন নেই তখন তুমি টু অর্ডারটাই পাবে। আর ইন প্রেজেন্স অফ অটোক্যাটালিসিস যদি ভেলোসিটিটা ভি প্রাইম বলে সেটাকে লিখতে হবে কে সি তার পাওয়ার বেসিক্যালি এন টি হবে। এটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে, তাহলে এবারে তুমি 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো ক্লিয়ারলি যদি ভি বাই ভি0 করো সেটা হয়ে যাচ্ছে কত সি বাই সি0 হোল টু দি পাওয়ার এন সি, আর যদি ভি প্রাইম বাই ভি0 করো সেটা কি হয়ে যাচ্ছে সি বাই সি0 তার পাওয়ার হচ্ছে এন টি। এটা মানে এখানে তো দুটো ইকুয়েশনই আছে এটা, তাহলে 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর 3 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে ভি বাই ভি0টা পেয়ে যাচ্ছে সি বাই সি0 টু দি পাওয়ার এন সি বলতে পারো, আর 3 নম্বর আর 1 নম্বর ইকুয়েশন থেকে ভি প্রাইম বাই ভিটা হয়ে যাচ্ছে সি বাই সি0 টু দি পাওয়ার এন টি। এইটা হলো। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে তোমার ফর অটোক্যাটালিসিস কি হয়, রিঅ্যাকশন রেটটা তো বেড়ে যায়, ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি হবে তো, or ভি প্রাইম বাই ভি0টা গ্রেটার দ্যান ভি বাই ভি0 হবে। তাহলে কি হবে তার মানে সি বাই সি0 তার পাওয়ার এনটিটা গ্রেটার দেন সি বাই সি0 তার পাওয়ার এনসি হবে।
তাহলে এখান থেকে তুমি বলতে পারো এনটিটা লেস দ্যান এনসি হবে, কারণটা কি, অ্যাজ সি বাই সি জিরো ইজ এ ফ্র্যাকশন। এটা হচ্ছে একের থেকে ছোট, মানে সি বাই সি জিরোটা একের থেকে ছোট। ফ্র্যাকশন মানে বেসিক্যালি সি বাই সি জিরোটা, এইটার ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে, তুমি যারা ধরো হাফ যদি হয়, সি বাই সি যদি হাফ হয়, তাহলে হাফের পাওয়ার যত বেশি হবে জিনিসটা তত কম হবে। ঠিক আছে, হাফের পাওয়ার যত বেশি হবে জিনিসটা তত কম হবে, হাফের পাওয়ার যত কম হবে জিনিসটা তত বেশি হবে। তাহলে যদি সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটিটা গ্রেটার দেন সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি হয়ে যায়, তাহলে এনটিটা অ্যাকচুয়ালি তোমার লেস দেন এনসি। ঠিক একই রকম ভাবে দেখাতে পারবে ফর ইনহিবিশন রিয়াকশন, তুমি সিমিলারলি দেখাতে পারবে এনটিটা গ্রেটার দেন এনসি। মানে সিমিলারলি one can show for inhibition এনটিটা গ্রেটার দেন এনসি। তো এটা আমরা আগে ডিসকাস করেছিলাম, এইটা আমি আরেকবার একটুখানি বলে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা আচ্ছা, এবারে মূল অঙ্কটায় চলে এসো, যে অঙ্কটা তোমাকে করতে হয়। ঠিক আছে, তুমি কনসিডার অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন, কনসিডার অ্যান অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন। হ্যাঁ, তার জন্য তোমাকে ওই ইন্টিগ্রেটেড রেল লটাকে করতে হবে। দেখো, ধরো কোন একটা রিঅ্যাকশন ছিল এ, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু এটা অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন। আচ্ছা, শুরুতে ইনিশিয়ালি মানে টি ইকুয়াল টু জিরোতে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা এ জিরো ছিল, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা পি জিরো ছিল। এই যে মানে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে জিরো দিয়েছি, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন বোঝানোর জন্য। আর যখন একটা আরবিট্রারি টাইম টিতে কি হচ্ছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা একটা কমে গিয়ে এ জিরো মাইনাস এক্স হয়েছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা এটা তোমার বেসিক্যালি পি জিরো প্লাস এক্স হয়েছে। দেখো, আমরা ইউজুয়ালি হয়তো প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা জিরো করি, কিন্তু এক্ষেত্রে আমার একটা ইনিশিয়াল একটা স্মলেস্ট অ্যামাউন্ট দিয়ে আমি স্টার্ট করছি। হ্যাঁ, এটা তোমার যদি মনে হয় যে তুমি ওই পি জিরোটাকে জিরো ধরবে, সেটাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন তুমি এটাকে জিরো ধরতেই পারো। আমি ইনিশিয়ালি একটুখানি ধরো মানে শুরু থেকে অটো ক্যাটালিসিস হচ্ছে বলে আমি কিছুটা ধরো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড রিঅ্যাকশন হচ্ছে, সেখানে ম্যাঙ্গানা সালফেট আমি কিছুটা অলরেডি দিয়ে রেখেছি। ঠিক আছে, এবারে এইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনটা ভালো করে খেয়াল করো। আমাদের কিন্তু অটো ক্যাটালিসিস না হতো, তুমি কি লিখতে, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন যেটা ডিএক্সডিটি, সেটা জাস্ট সিম্পলি এইটুকু লিখতে, কে ইনটু ওই অবস্থায় যে রিঅ্যাকট্যান্টটা প্রেজেন্ট আছে তার কনসেন্ট্রেশনটাকে লিখতে। কিন্তু এখন কি হলো, দেখো তার সাথে তোমাকে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা লিখতে হলো, কারণ এটা একটা অটো ক্যাটালিটিক রিঅ্যাকশন। তাহলে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন, এটা যে ফর অটো ক্যাটালিসিস, মানে আমি বলতে পারি অ্যাজ, এইভাবে লিখি, অ্যাজ দ্য প্রোডাক্ট plays the role of catalyst, the velocity of the reaction তোমাকে লিখতে হবে। এইটার সঙ্গে কিন্তু এই পার্টটা তোমার জুড়তে গেলে, এই জায়গায় মূল তফাৎটা, যে এমনি হলে অটো ক্যাটালিসিস না থাকলে তুমি রিঅ্যাকশন রেটটাকে কে ইনটু এ জিরো মাইনাস এক্স লিখতে, কিন্তু প্রোডাক্টটা আছে বলে তোমাকে এইটাকে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি উই অ্যাজিউম দ্য reaction is first order with respect to A and P respectively. ঠিক আছে, এইটা তাহলে ওই জন্য এর পাওয়ারটা 1 লিখেছি, এর পাওয়ারটা আমি 1 লিখেছি। ঠিক আছে, ভালো। আচ্ছা, এবারে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তা তুমি এই এ জিরো মাইনাস এক্স আর পি জিরো প্লাস এক্সটাকে নিচে নিয়ে চলে, তাহলে ইন্টিগ্রাল জিরো থেকে এক্স ডিএক্স বাই এ জিরো মাইনাস এক্স প্লাস পি জিরো প্লাস এক্স, ডান দিকে হয়ে গেল কে ইন্টু ডিটি জিরো থেকে টি। এটা আচ্ছা, এবারে এই পার্টটাকে ইন্টিগ্রেট করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, দেখো উপরে এ জিরো মাইনাস এক্স প্লাস পি জিরো প্লাস এক্স এই দুটো তুমি নিয়ে নিলে, এখানে এক্স এস কেটে গেল, তাহলে একটা এক্সটা নেওয়া হয়ে গেল এ জিরো প্লাস পি জিরো, সেখানে একটা নিচে এ জিরো প্লাস পি জিরো দিয়ে আমি ভাগ করে দিচ্ছি।
এটা ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রাল ডিটি হয়ে যাচ্ছে এটা। তাহলে এবারে দেখো এটা 1/a0 প্লাস p0 কমন চলে গেল। এবারে এই a0 মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা করলে a0 মাইনাস এক্সটা কেটে গিয়ে dx বাই p0 প্লাস এক্স হচ্ছে। p0 প্লাস এক্স হচ্ছে এটা। আর এইখানে হচ্ছে p0 প্লাস এক্স ডিভাইডেড বাই এটা করলে p0 প্লাস এক্স এটা কেটে গিয়ে dx বাই a0 মাইনাস এক্স হচ্ছে এটা ইকুয়াল টু কেটি। এবারে দেখো এই পার্টটা খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারছো, ln p0 প্লাস এক্স বাই p0, আর এটা হচ্ছে ln a0 বাই a0 মাইনাস এক্স। এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে তুমি পেয়ে যাবে ln, তুমি একদম বসাবে, এটা তো ln p0 প্লাস এক্স হবে, লিমিটটা বসাবে, ln p0 প্লাস এক্স বাই p0 হবে। আর এটা কত হবে, এটা তখন মাইনাস আছে যেহেতু তোমার ln ওই মানে মাইনাসটা অলরেডি আছে বলে এটা অলরেডি হচ্ছে মাইনাস ln মানে 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 আবার তার সঙ্গে লিমিটটাও বসাবে তুমি আর কি। হ্যাঁ, এটা তোমার তো ln x দিয়ে হবে কিন্তু একটা মাইনাস থাকতো, মাইনাস ln তোমার a0 মাইনাস এক্স হতো, তাহলে মাইনাসটাকে তুমি ভেতরে যখন ঢুকিয়ে দেবে এটা a0 বাই a0 মাইনাস এক্স হয়ে যাচ্ছে, a0 মাইনাস এক্স হচ্ছে। দুটোকে একসাথে করে নাও, হ্যাঁ, লগের যোগের ফর্মুলা থেকে ln p0 প্লাস এক্স ইন্টু a0 বাই a0 মাইনাস এক্স ইন্টু p0 ইকুয়াল টু ওই a0 প্লাস p0 যেটা তোমার এখানে নিচে ছিল এটাকে তুমি ডান দিকে গুণ করে দিলে a0 প্লাস p0, হ্যাঁ, এটা তোমার ব্র্যাকেটের মধ্যে হলো ইন্টু কে ইন্টু টি। আচ্ছা, এবারে তুমি এই p0 প্লাস এক্স বাই a0 মাইনাস এক্সটাকে রাখছো, তাহলে কি হবে দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে যখন তোমার এই lnটাকে হটে যাবে এখানে একটা ই টু দি পাওয়ার হবে, এবং তারপরে এই a0 বাই p0 টা যখন ডান দিকে চলে গেলে p0 বাই a0 হয়ে গেল, তাহলে p0 প্লাস এক্স বাই a0 মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে কত, p0 বাই a0 ইন্টু ই টু দি পাওয়ার a0 প্লাস p0 ইন্টু কেটি। আর আমি এই ডান দিকটাকে লিখছি b ইন্টু ই টু দি পাওয়ার এটি, এইভাবে লিখছি যেখানে p0 বাই a0 টাকে আমি b নাম দিচ্ছি আর a0 প্লাস p0 ইন্টু কে এই পুরোটাকে আমি a নাম দিচ্ছি। এটা কেমন দেখতে হলো না, p0 প্লাস এক্স বাই a0 মাইনাস এক্সটা হচ্ছে b ই টু দি পাওয়ার এটি, যেখানে p0 বাই a0 টাকে আমি b নাম দিয়েছি আর a0 প্লাস p0 ইন্টু কে এই পুরোটাকে আমি b নাম দিচ্ছি, এটা হলো। এবার গুণটাকে করে ফেলো, দেখো গুণটাকে করে ফেললে যেটা দাঁড়াচ্ছে তোমার বাঁ দিকে p0 প্লাস এক্স থাকছে, ডান দিকে a0 মাইনাস এক্সটা এখানে গুণ হয়ে গেলে a0 b ই টু দি পাওয়ার এটি মাইনাস এক্স b ই টু দি পাওয়ার এটি। আচ্ছা, এবার এক্সটাকে একসাথে নিয়ে চলে এসো, তাহলে এটা এদিকে নিয়ে চলে এলে 1 প্লাস বি ই টু দি পাওয়ার এটি ইন্টু এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, a0 b ই টু দি পাওয়ার এটি মাইনাস p0। তাই এখানে এক কাজ করো, তোমার a0 b এর জায়গায় বসিয়ে দিচ্ছ কত, p0 বাই a0 তুমি একবার বসিয়ে দিলে ইন্টু ই টু দি পাওয়ার এটি মাইনাস p0, তাহলে a0 0 কেটে গেল, তাহলে p0 ই টু দি পাওয়ার এটি মাইনাস p0, তাহলে p0 ই টু দি পাওয়ার এটি মাইনাস 1 হয়ে গেল। এক্সটা কত হয়ে যাবে না, এর সঙ্গে তোমার 1 প্লাস বি ই টু দি পাওয়ার এটিতে ভাগ হয়ে গেল, তাহলে এক্স বা এক্স বাই p0 একবার বের করছি, এক্স বাই p0 টা কত হচ্ছে না ই টু দি পাওয়ার এটি মাইনাস 1 বাই 1 প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এটি। এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট ল, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল। This is the integrated রেট ল, যেখানে a এর মানে b এর মানে আমার কাছে পরিষ্কার আছে, বিটা হচ্ছে p0 বাই a0 আর এটা হচ্ছে a0 প্লাস p0 ইন্টু কে, এটা। আচ্ছা, এবার ছবির নেচারটা কেমন হবে দেখার জন্য আমি কি করছি দেখো, দেখো শুরুর দিকে মানে যখন টাইমটা খুব স্মল, ইনিশিয়ালি মানে এক্সাক্টলি ইনিশিয়ালি নয়, মানে বেসিক্যালি মানে দ্যাট ইজ হোয়েন টাইম ইজ স্মল, টাইমটা যখন ছোট তখন ই টু দি পাওয়ার এটিটাকে তুমি এরকম লিনিয়ারলি এক্সপান্ড করতে পারবে 1 প্লাস এটি করলে, কারণ ই টু দি পাওয়ার এক্স এর এক্সপান্ডটা কত 1 প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। তো তুমি কি এটা করছো, ই টু দি পাওয়ার এটি রেখে জাস্ট 1 প্লাস এটি এইভাবে লিনিয়ারাইজ করলে এটা, তাহলে এবারে এই ইকুয়েশনে যদি বসিয়ে দাও তাহলে এক্স বাই p0 কত কত হবে, নিউমারেটরটা এটি হয়ে গেল আর ডিনোমিনেটরটা থাকে 1 প্লাস বি ই টু দি পাওয়ার এটির জায়গা 1 প্লাস এটি তুমি বসালে, তাহলে এটা কত হলো এটি বাই, আবার দেখো এই যে তোমার এখানে বি আছে মানে 1 আছে প্লাস এটি আছে, তাহলে যোগের ক্ষেত্রে এটিটা কিন্তু খুব ছোট আমি ধরে নিচ্ছি, টাইমটা খুব ছোট বলে এটি পার্টটা বাদ দিয়ে দিলে কত এটি বাই 1 প্লাস বি হয়ে গেল। তার মানে শুরুর দিকে এক্স বাই p0টা ভ্যারিজ লিনিয়ার উইথ টাইম, মানে টাইমের সাথে সাথে শুরুটা একদম টাইম যখন টেন্ডস টু 0 তখন ওটা টাইমের সাথে সাথে প্রায় লিনিয়ারলি বাড়বে। আচ্ছা, এবার টাইম যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন ই টু দি পাওয়ার এটিটা কি হয়ে যাবে,
তখন ই টু দি পাওয়ার এটি টা মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার এটি যদি মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে x বাই p0 কত হচ্ছে? জাস্ট এখানে 1 টাকে বাদ দিয়ে দাও, ই টু দি পাওয়ার এটি হলো। আর নিচে 1 টাকে বাদ দাও, b ই টু দি পাওয়ার এটি হলো। দেখো ই টু দি পাওয়ার এটি ই টু দি পাওয়ার কেটে গেল, তাহলে 1 বাই b হয়ে গেল। তাহলে এবারে x টা কত হয়ে যাচ্ছে? x হচ্ছে p0 ইনটু 1 বাই b। তাহলে b টা যেহেতু p0 বাই a0, তাহলে 1 বাই b মানে a0 বাই p0 কেটে কুটে গেল। তার মানে x টা কত হয়ে যাবে? না a0 হয়ে যাবে। তার মানে শুরুতে x বাই p0 টা লিনিয়ারলি বাড়বে, আর শেষে x বাই p0 টা তোমার বেসিক্যালি a0 এর সঙ্গে, মানে x বাই p0 টা 1 বাই b, অর্থাৎ 1 বাই b অর্থাৎ a0 বাই p0 এর সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ x টা a0 তার সঙ্গে সমান হয়ে যাবে। মানে x বাই p0 করলে কিন্তু a0 বাই এটা এটা তুমি এটা বলতে পারো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি a0 বাই p0 এর সঙ্গে সমান হয়ে যাবে। আর যদি x টাকে বের করে সেটা a0 এর সঙ্গে সমান হচ্ছে। আর এইটাকে মাথায় রেখে তুমি যদি ছবি আঁকো দেখো, তাহলে প্রথম দিকটা দেখো এটা লিনিয়ারলি বাড়ছে, এই যে লিনিয়ারলি বাড়ছে। প্রথম দিকে তো রেটটা কম হবে, শেষের রেটটা কম হবে, এবং রেটটা কি হচ্ছে একটা জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্টটা কত হচ্ছে? না এই যে a0 বাই p0 তে কনস্ট্যান্ট হবে, যখন টাইম টেন্ডস টু ইনফিনিটি ওটা a0 বাই p0 তে গিয়ে ফিক্সড হবে। দেখো এই যে a0 বাই p0 তে গিয়ে ফিক্সড হয়েছে এটা। তাহলে আমি x বাই p0 কে y অ্যাক্সিস বরাবর আর t টাকে যদি x অ্যাক্সিস বরাবর প্লট করি, এখন ফিক্সড b এর ভ্যালু যদি আমি নিই, অর্থাৎ a0 বাই p0 যদি ফিক্সড ভ্যালু তুমি বা p0 বাই a0 যদি ফিক্সড ভ্যালু নিই, তাহলে এই হচ্ছে ছবির নেচারটা। প্রথম দিকটা লিনিয়ার, তারপর র্যাপিডলি বাড়বে, তারপর আবার সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি এরকম করতে তুমি জাস্ট তুমি তোমার বি এর দুটো ডিফারেন্ট ভ্যালু নিলে, ধরো বি এর ভ্যালু একবার 1 নিয়েছো, বি এর ভ্যালু একবার ধরো 2 নিয়েছো। তাহলে প্রথমটার ক্ষেত্রে ওটা 1 এ গিয়ে থামবে, পরেরটার ক্ষেত্রে ওটা তোমার 2 এ গিয়ে থামবে। কারণ না মানে দেখো এখানে মানে এটা সরি মানে 2 এ গিয়ে থামবে মানে হচ্ছে যে মানে বি এর ভ্যালুটা 1 নিয়েছে 2 নিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে স্যাচুরেট করবে? 1 বাই বি তে গিয়ে। 1 বাই বি মানে এখানে কত? হাফ। তার মানে এটা তোমার হাফ এ গিয়ে স্যাচুরেট করছে। আর এটা হচ্ছে তোমার কত গিয়ে কোথায় গিয়ে স্যাচুরেট করছে? না তোমার বেসিক্যালি 1 এ গিয়ে স্যাচুরেট করছে। আচ্ছা, বি যদি তুমি 3 নিতে, তাহলে 1/3 এ গিয়ে স্যাচুরেট করতে এটা। 1/3 যদি তোমার এরকম হয়, তাহলে এরকম যদি তুমি ধরো, এটা কাছে বি এর ভ্যালু যদি তুমি ধরো 3 নাও, তাহলে 1 বাই বি তে কত? 1/3। তাহলে 1/3 যদি হয়, তাহলে তুমি যদি একটা ছবি আঁকো, তাহলে সেটা কি হবে? এটা এরকম ভাবে গিয়ে এইখানে গিয়ে স্যাচুরেট করবে। হ্যাঁ, এন্ড সো অন আর কি। ঠিক আছে? এটা এটাকে একটু করে দিই। র্যাপিডলি বাড়াটা বোঝা যাচ্ছে না, একটুখানি এরকম ভাবে করি। এখানে স্যাচুরেট করতে ইত্যাদি ইত্যাদি আর কি তুমি ছবি আঁকতে পারো। আর কেউ যদি বিটাকে ধরো 1.5 করে নেয়, হ্যাঁ, তাহলে হচ্ছে 3/4 এ মানে 1.5 মানে হচ্ছে 3/2, তাহলে 2/3 গিয়ে সেটা স্যাচুরেট করবে। মানে কেউ যদি মনে করে যে সে বি এর ভ্যালুটা ধরো সে নিচ্ছে 1.5 নিচ্ছে, 1.5 নিচ্ছে, 1.5 মানে 3/2, তাহলে এটা হচ্ছে 2/3। 2/3 করলে তোমার মোটামুটি ভাবে এরকম একটা জায়গায় দাঁড়াবে। এটা ধরো এটাকে তুমি 2/3 বলো, 2/3, তাহলে সেটা হচ্ছে তোমার এইরকম ভাবে গেল। ওটা করা হয়নি। ইত্যাদি, হ্যাঁ। তাহলে বিভিন্ন বিয়ের জন্য ছবির নেচার গুলো কেমন হবে তুমি দেখে নিতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? হুম। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, যে আমি এই ছবির নেচারটাকে বুঝতে পারছো যে একটা পার্টিকুলার টাইম আছে, যে টাইমে না রিয়াকশনের রেটটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ এই স্টিফনেসটা তুমি পাচ্ছ। তার মানে কি একটা পার্টিকুলার টাইম, যে টাইমে হচ্ছে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। ঠিক আছে? ভেলোসিটিটা ম্যাক্সিমাম হলে তোমাকে কি করতে হবে? দেখো ভেলোসিটির এক্সপ্রেশনটা কি ছিল? ভেলোসিটির এক্সপ্রেশনটা আমি এখানে বের করে রেখেছিলাম। ভিটা ভিটা হচ্ছে এইটা ছিল, এই যে ভিটা হচ্ছে এইটা। তো আমাকে একটা এক্স এর ভ্যালু বের করতে হবে যখন ভিটা ম্যাক্সিমাম, অর্থাৎ কি করতে হবে? ডিভিডিএক্স টাকে 0 করতে হবে। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়েন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ইজ ম্যাক্সিমাম, তার জন্য ডিভিডিএক্স টাকে 0 করতে হচ্ছে। তা ডিডিএক্স অফ এটা তুমি করলে, তাহলে দেখো তুমি কি করলে, এই কেটা বাদ চলে গেল। তাহলে এবার এই প্রথম পার্টটা ডেরিভেটিভ করলে হচ্ছে -1, তাহলে p0 প্লাস এক্স রয়ে গেল। আর পরের পার্টটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে? পরের পার্টটা ডেরিভেটিভ করলে ওটা p0 প্লাস এক্স যেহেতু আছে, তাহলে সেটা জাস্ট 1 হয়ে গেল। তাহলে পড়ে রইল a0 মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে দেখো, -p0 মাইনাস এক্স প্লাস a0 মাইনাস এক্স ইকুয়াল টু 0। দুটো এক্স ডান দিকে চলে গেলে 2x ইকুয়াল টু কত হয়ে গেল?
2x = হয়ে গেল a0 - p0, তো সেখানে x এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো? a0 - p0/2 হয়ে গেল। একটা পার্টিকুলার ভ্যালু অফ x যেখানে গেলে রিঅ্যাকশনের রেটটা ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে x max, and this is the value of x when velocity of the reaction is maximum, ঠিক আছে? আর এবারে তার করসপন্ডিং টাইমটা তাহলে কত হবে? দেখো এই টাইমটা তুমি কোথা থেকে বের করছো? টাইমটা হচ্ছে এই এক্সপ্রেশনে দেখো। তো এইখান থেকে তুমি টাইমটাকে বের করতে হবে, টিটা হয়ে যাবে কত? এই যা আছে এইটাকে জাস্ট নিচে তোমার রয়ে গেল। মানে এই পুরো জিনিসটা তুমি নিচে জাস্ট নিয়ে চলে এলে। তাহলে কোন টাইমে ওই ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করবে দেখার জন্য কি করতে হবে? টাইম অ্যাট হুইচ রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ ম্যাক্সিমাম, সেখানে এই যে টাইমের এক্সপ্রেশনে তুমি x এর জায়গায় x ম্যাক্সটাকে বসিয়ে দিলে। x এর জায়গায় x ম্যাক্সটাকে বসালে কি হচ্ছে? দেখো বেসিক্যালি এই যে k * a0 + p0 হচ্ছে তোমার a, আর a0/p0 মানে p0/a0 যদি b হয় তাহলে a0/p0 হচ্ছে তোমার বেসিক্যালি 1/b, আর এখানে x এর জায়গায় x ম্যাক্সটাকে তুমি বসিয়ে দিয়েছো। তাহলে এইটা হচ্ছে x এর জায়গায় তোমাকে x ম্যাক্স বসাতে হবে, এখানে x এর জায়গায় x ম্যাক্স তোমাকে বসাতে হবে। বসিয়ে দিলাম, এবার সিম্পলিফাই করলাম, করে কি দাঁড়াচ্ছে দেখো, এটা ln এই p0 + a0 বাই হচ্ছে p0 + a0, নিচে 1/b আছে, p0 + a0/p0 + a0, এটাই তো থাকবে, p0 + a0 প্লাস এটা। তাহলে p0 + a0 এই দুটো কেটে চলে গেল, তাহলে কত হচ্ছে 1/a ln 1/b। তাহলে টাইম, হ্যাঁ, t ম্যাক্সটা হচ্ছে 1/a ln 1/b হয়ে যাচ্ছে। তাহলে কোন x ভ্যালুতে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ম্যাক্সিমাম হচ্ছে এবং কোন টাইমে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ম্যাক্সিমাম হচ্ছে এটা তুমি পেয়ে গেলে। তাহলে দিস ইজ দ্য টাইম at which velocity of the reaction is maximum। তাহলে একটা পার্টিকুলার x ভ্যালু যেখানে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ম্যাক্সিমাম, আর একটা পার্টিকুলার টাইম যেখানে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ম্যাক্সিমাম। তাহলে দেখো, তাহলে অটোক্যাটালিটিক রিঅ্যাকশনে প্রথমে কিছু অটোক্যাটালিটিক রিঅ্যাকশনের ডেফিনেশন পড়লে, তারপরে তুমি কতগুলো এক্সাম্পল পড়লে, তারপরে তার দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি তুমি দেখলে, সেটা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লটের নেচারটা থেকে তুমি বুঝতে পারছো, আর তার সাথে সাথে NC/NTর গল্পটা তুমি দেখলে। তারপরে একটা অটোক্যাটালিটিক রিঅ্যাকশন যেখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিঅ্যাকশন নিচ্ছে ফার্স্ট অর্ডার, তার জন্য ইন্টিগ্রেটেড রেট ল বের করলে, সেইখান থেকে প্লটের নেচার যেটা, সেই প্লটের নেচারটাকে এক্সপ্লেন করলে। তারপরে প্লটের নেচার থেকে তুমি বুঝতে পারছো একটা পার্টিকুলার x পাচ্ছ, একটা ইন্টারমিডিয়েট x ভ্যালু বা ইন্টারমিডিয়েট টাইম যেখানে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনটা ম্যাক্সিমাম, সেই এক্সটাকে বের করলে এবং সেই এক্সটা টাইমের এক্সপ্রেশনে বসিয়ে তুমি ওই ম্যাক্সিমাম টাইমটাকে বের করো। মানে ম্যাক্সিমাম টাইম মানে হচ্ছে একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাকশনের রেটটা হচ্ছে ম্যাক্সিমাম, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে ম্যাক্সিমাম, সেটাকে তুমি বের করে ফেললে। সবটা বুঝতে পেরেছো ঠিকঠাক করে? কি গো, বুঝেছো? হ্যাঁ স্যার। বুঝেছো তো? ভালো করে সব তৈরি করবে, হ্যাঁ? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, অসিলেটরি রিঅ্যাকশনস, হ্যাঁ, এইটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনার বিষয় হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অসিলেটরি রিঅ্যাকশনসটাকে আলোচনা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে এন্ড অফ লেকচার। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমি ওই আপনার এই মানে সারফেসের একটা জিনিস পড়ছিলাম, ওই ল্যাংমুর রিডেলের একটা জিনিস আপনার বই থেকে একটু বুঝতে পারছি না, একটু ছবিতে পাঠিয়ে একটু বুঝিয়ে দেবেন স্যার, মানে একটা জায়গা আর কি। দেখো না, তুমি ছবিতে পাঠিয়ে রাখো, পরে ফোন করে বুঝিয়ে দেবো, এখন একটু তাড়াহুড়ো আছে। হ্যাঁ, হ্যাঁ দেখো স্যার, না। মানে একটা এক্সপ্রেশন দুটো স্যার, মানে একটু আপনাকে মুখেই বলছি, এক মিনিট একটু স্যার না, মুখে বলে কিছু লাভ হবে না। ও মানে এখন ও বড় বড় এক্সপ্রেশন এখন তো মনে আছে বাবা। হ্যাঁ, তুমি একটু ছবি তুলে কোন পাতাটা বলে পাঠিয়ে দাও, আমি তারপরে দেখে নিচ্ছি। ঠিক আছে?